প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। কন্ট্রোলের সৌজন্যে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলবো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিভাবে আপনার হার্টের উপরে প্রভাব ফেলতে পারে, কী কী ধরনের অসুখ বিসুখ হতে পারে, নিয়ন্ত্রণে আসলে আমরা কী করতে পারি। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, হেড ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, প্রফেসর কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়টি ঠিক রেখেছি, আমরা আসলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনটি রেখেছি। আমরা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হৃদরোগের সাথে ডায়াবেটিসের কী সম্পর্ক, এই ব্যাপারগুলো নিয়ে জানবো, চিকিৎসা আসলে কিভাবে দিতে হবে এবং কিভাবে মানুষ সুস্থ থাকতে পারবে। একেবারে শুরুতে আপনার কাছে আসতে চাই এবং প্রথমে জানতে চাই, এই যে বিশ্ব হার্ট দিবস পালন করা হচ্ছে, এই বছরের প্রতিপাদ্য বিষয় কি এবং ঠিক কীভাবে আসলে আমরা পালন করছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে। এখন প্রতি বছর এই যে 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। আসলে একটা জিনিসকে সামনে রেখে পালন করা হয়। সবসময় আমরা বলি প্রতিরোধ, হৃদরোগ প্রতিরোধ করা, প্রিভেনশন করা। আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা কিন্তু হৃদরোগের ক্ষেত্রে আরও বেশি সত্য। কারণ হলো হৃদরোগ নির্ণয় করা এটা যেমন ব্যয়সাপেক্ষ, জটিল, তেমনি চিকিৎসাটা আরও বেশি ব্যয়সাপেক্ষ। আমরা সবাই শুনছি যে রিং লাগানো লাগে, বাইপাস সার্জারি করা লাগে, ওষুধের দাম অনেক, প্রতিদিন 200-300 টাকার ওষুধ খেতে হয়। তার মানে যে অসুখ যদি হয়ে যায়, তো হয়ে গেলে তার যে অনেক খরচ বেশি। পাশাপাশি এটা যে হৃদরোগকে বলা হয় যে নাম্বার 1 কিলার, অর্থাৎ যত মানুষ মারা যায় তার মধ্যে হলো হৃদরোগের কারণে সবচেয়ে বেশি মারা যায়। সেটা ক্যান্সারের চেয়েও বেশি, ইভেন রোড অ্যাক্সিডেন্টে এগুলোর চেয়ে সবচেয়ে বেশি। তো এই কারণে হৃদরোগ প্রতিরোধ করা জরুরি। এই প্রতিরোধকে সামনে রেখে প্রতি বছর যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এরা আয়োজন করে যে হৃদরোগকে কীভাবে প্রতিরোধ করা যায়। তো একবারে থিমটা হলো ডোন্ট মিস এ বিট, অর্থাৎ একটা বিটও যাতে আমরা মিস না হয়। বলতে যা বোঝাচ্ছে যে আমাদের বিট মানে ছন্দ হিসাবে চলে আমাদের হার্ট, যে মিনিটে আপনার 60 থেকে 90 এরকম মিনিট ইয়েতে চলতে থাকে। বলেছে কোনো বিট যাতে মিস না হয়, মানে আমরা যদি কোনো সুযোগ যাতে মিস না করি, বা যেটা আছে প্রত্যেকটা যারা হৃদরোগ করে যেসব সমস্যার কারণে হৃদরোগ হয়, এই সমস্তগুলোকে আসলে আমাদেরকে প্রতিরোধ করতে হবে বা এগুলোকে কন্ট্রোলে আনতে হবে। যেমন আমরা সবাই জানি এরকম যে হৃদরোগ হওয়ার পিছনে যে আমরা যে আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা, ডায়াবেটিস একটা অন্যতম প্রধান কারণ। যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বহুদিন ধরে, তাহলে হৃদরোগ হবে। এর মধ্যে উচ্চ রক্তচাপ আমরা জানি, তারপরে সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে তাদের কাজ করতে হয় অনেক সময়, তারপরে হলো ধূমপান করা, উচ্চ রক্তচাপ থাকা, রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকা, এই যদি আমরা এগুলো থাকে, সাথে সাথে এখন নতুন যোগ এসেছে বায়ু দূষণ যদি থাকে, শব্দ দূষণ যদি হয়, এগুলো আমাদের হৃদরোগ করে। তো এর মধ্যে এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা হৃদরোগকে নিয়ন্ত্রণ করতে পারবো। সে এবারে প্রতিবদ্ধ বিষয়ের মধ্যে এটাকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে, যেসব রিস্ক ফ্যাক্টরের কারণে হৃদরোগ হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। হৃদরোগ হলে তো আসলে চিকিৎসা নিতেই হচ্ছে, সেটা তো পরের কথা, কিন্তু আসলে আমরা প্রতিরোধ করতে চাই যাতে আসলে নাই হয়। না হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে। এবার একটু আপনার কাছে আসতে চাই, যেহেতু ডায়াবেটিস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য, কারণ ডায়াবেটিসের সাথে অন্য অনেকগুলো রোগ জড়িত। আমরা যদি হার্টের কথা বলি, আমরা কিডনির কথা বলি, যে কোনো পুরো শরীরেই আসলে অনেকভাবে ডায়াবেটিস একটা প্রভাব ফেলে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই মুহূর্তে আমরা পুরো বাংলাদেশের চিত্রটা আসলে কেমন ডায়াবেটিস রোগী এখন হচ্ছে, এবং এই সংখ্যাটা কি আসলে কমছে না বাড়ছে, আমরা কি আসলে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, এই ব্যাপারে আসলে যদি আমাদেরকে বলতেন। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে সিলেকশন করা হয়েছে, যে হৃদরোগ এবং ডায়াবেটিস বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে। তো আসলে হৃদরোগ হওয়ার 1 নম্বর কারণ যদি আমরা বলি, সেটাকে ডায়াবেটিস বলতে হবে। এবং বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আপনি ঠিকই বলেছেন যে ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। অফিসিয়ালি 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেসিক্যালি বর্ডারলাইন ডায়াবেটিস, যেটাও কিন্তু মানে প্রি ডায়াবেটিস বলি, সেটার উপরেও কিন্তু হৃদরোগের বিশাল একটা ঝুঁকি রয়েছে, এবং সেটার সংখ্যাও প্রায় 3 কোটির মতো। টোটাল মিলে আনঅফিসিয়ালি আমার ধারণা যে এখানে 4 থেকে 5 কোটি মানুষ আসলে ডায়াবেটিসে আক্রান্ত অথবা ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছে। সো এই যে আমাদের যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, এবং আপনি জানেন যে ডায়াবেটিস হলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় 2 থেকে 4 গুণ বেড়ে যায়। এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমরা যে আমাদের যে জেনেটিক কন্ডিশন, ইউরোপিয়ানদের কিন্তু এরকমভাবে এত বেশি এফেক্ট করে না। যেমন আমাদের যে জেনেটিক মেকআপ, তার কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হলে অল্প
বয়সেই কিন্তু আমাদের ডায়াবেটিস হয়, অল্প বয়সে আমাদের হৃদরোগ হয় ডায়াবেটিসের কারণে, অল্প বয়সে আমাদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 6 গুণ বেশি, এবং ডায়াবেটিস হলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 6 গুণ বেশি, পা কাটা পড়ার সম্ভাবনা থাকে প্রায় 20 গুণ বেশি, চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রায় এরকম 8 থেকে 10 গুণ বেশি। তো সব কিছু মিলিয়ে এই যে ডায়াবেটিসের যে খারাপ প্রভাবগুলো এবং মূল যে কিলার যে অংশটা সেটা হচ্ছে যে হৃদরোগ হয়ে কিন্তু ডায়াবেটিস রোগীরা মারা যায় প্রায় 60%, মানে মৃত্যুর কারণ। সো এইখানে আসলে আমাদের কাজ করতে হবে। প্রফেসর তৌহিদ ঠিকই বলেছেন যে প্রতিরোধে কাজ করতে হবে। বেসিক্যালি প্রতিরোধ যদি আরেকটু আগে থেকে আমরা শুরু করি, সেটা ডায়াবেটিস প্রতিরোধ করা যায় কিনা। যদি ডায়াবেটিস হওয়ার হাত থেকে আমরা রোগীদেরকে বাঁচাতে পারি অলমোস্ট 84%। সবাই মনে করে আমার বাবা মার ডায়াবেটিস আছে, তাহলে আমার ডায়াবেটিস হবেই, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু শতকরা 80 থেকে 84% বংশে যদি থাকে, তাহলে কিন্তু সে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে শুধুমাত্র একটু হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস যদি ডায়াবেটিস প্রতিরোধ হয়ে যায় তাহলে তো হৃদরোগ প্রতিরোধ হয়ে যায়। এত বড় বড় সেন্টার বাইপাস করার জন্য এত দামি দামি রিং এটা কিন্তু লাগানোর দরকার পড়ে না। সুতরাং আসুন আমরা ডায়াবেটিস প্রতিরোধ করি, ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা হৃদরোগকে প্রতিরোধ করতে পারি। তাহলে আমাদের প্রফেসর তৌফিকদের উপর এত লোড আমরা দিতে হয় না। যেটা আপনি বলছিলেন যে আমাদের আসলে জেনেটিক প্রিডিসপোজিশনটা একটু বেশি, এই কারণে আমরা দেখা যাচ্ছে বেশি আক্রান্ত হচ্ছি। লাইফস্টাইলের প্রভাব আসলে কতখানি বলবেন? আমরা এখন কিন্তু সেডেন্টারি লাইফস্টাইলেই মূলত অভ্যস্ত, আমরা কেউই হাঁটি না, এমনকি শুধু শহর না, গ্রামে গঞ্জেও দেখা যায় যে সবাই একটা ডিভাইস হাতে নিয়ে বসে আছে, ছোট ছোট বাচ্চারাও এখন খেলাধুলা কমিয়ে দিয়েছে। এই লাইফস্টাইল আসলে কিভাবে বা কতখানি প্রভাব ফেলছে? আগে আপনি তো জানতেন, খুবই গুরুত্বপূর্ণ, জানতেন যে ডায়াবেটিস হচ্ছে যে বুড়ো মানুষের রোগ, হার্ট রোগের হচ্ছে যে বুড়ো মানুষের রোগ, কিন্তু আমি সেদিন পেলাম 7 বছর বয়সে বড়দের যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, শিশুদের ডায়াবেটিস হয় সেটা টাইপ 1, কিন্তু বড়দের যে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস সর্বনিম্ন 7 বছর বয়সে আমি পেলাম একটা বাচ্চার। এত মোটা বাচ্চা, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, প্রচুর খাওয়া দাওয়া করছে, খেলাধুলার কোনো সুযোগ নাই, তো সব কিছু মিলে এই বয়সের বাচ্চা কিন্তু ডায়াবেটিস। সুতরাং এই এতদিন ধরে যদি তার সুগার বেশি থাকে, প্রতিদিন এই সুগারের প্রলেপ এই হার্টের রক্তনালীর উপর পড়তে থাকে। এবং লাইফস্টাইল আপনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে যে আপনি যদি রাস্তায় একজনকে জিজ্ঞেস করেন যে হাঁটছে সকালবেলা, সাপোজ দেখবেন যে জিজ্ঞেস করবেন যে আপনি কেন হাঁটছেন, সবাই বলবে যে আমি ডায়াবেটিস হয়েছে, কন্ট্রোলের জন্য হাঁটছে। কিন্তু ডায়াবেটিস যেন না হয় প্রতিরোধের জন্য কিন্তু কম লোকই পাবেন। সুতরাং ডায়াবেটিস হওয়ার পরে যে আমরা হাঁটছি, সেই হাঁটাটা যদি ডায়াবেটিস হওয়ার আগেই হাঁটতাম তাহলে কিন্তু ডায়াবেটিস হয় না আমাদের। সুতরাং এই যে আমরা অনিয়ন্ত্রিত আমাদের খাওয়া দাওয়া, মোটা হয়ে যাচ্ছি আমরা ওভারঅল সারা বাংলাদেশের মানুষ। সেকেন্ড হচ্ছে যে আমাদের ঘুমের সময় কমে আসছে, স্লিপ যত কম হবে, স্লিপ ডেপ্রাইভেশন যত হবে, কাজের চাপ বাড়ছে, ঘুমের পরিমাণ যত 6 ঘন্টার কম ঘুমালে কিন্তু ডায়াবেটিস এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। ফাস্টফুড কালচার, কেমন আমরা চটপট কিছু একটা খেয়ে ফেলতে চাই, কেমন, আর বাইরের খাওয়া দাওয়া, এখন তো অ্যাপ আসছে, শুধুমাত্র এক ক্লিক করলেই বাসায় এত এত খাবার চলে আসে, কেমন, এইগুলো আসলে ঠিক না। এবং সুষম খাদ্য যেটা, কেমন, যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, এগুলোর সংখ্যা কিন্তু মানে কিন্তু আমাদের ট্রেন্ড কিন্তু কমে আসছে। ইদানিং একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে যে কেটো ডায়েট, সেখানে কম কার্বোহাইড্রেট খেয়ে বেশি বেশি প্রোটিন, ফ্যাট এগুলো খাওয়ার একটা চল শুরু হয়ে গেছে। এবং এখানে আমি বলতে চাই যে এই ধরনের যে ভুল খাবার, লো কার্বোহাইড্রেট খেলে সবাই মনে করে যে ওজন কমে যাবে, ডায়াবেটিস কমে যাবে, কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়বে এবং হৃদরোগ হয়ে মৃত্যুর ঝুঁকি কিন্তু 52% বেড়ে যায় যদি আমরা কার্বোহাইড্রেট পরিমাণ কম খাই। ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 50% বেড়ে যায় এবং ক্যান্সারের সম্ভাবনা 35% বেড়ে যায় যদি আমরা সুষম খাদ্য গ্রহণ না করি। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে লাইফস্টাইলের কী গুরুত্ব। আসলে দেখেন, এই যে ক্রনিক ডিজিজগুলো আমরা বলছি, ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, কোলেস্টেরল, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু মেইন যে জিনিসটা প্রভাব ফেলছে সেটা কিন্তু আমাদের লাইফস্টাইল। এবং চাইলে আমরা এই সবগুলো রোগকে প্রতিরোধ করতে পারি। অ্যাবসলিউটলি, আমাদের হাতেই রয়েছে অস্ত্র। আরও শুনবো অনেক কিছু আপনার কাছ থেকে। এবারে আপনার কাছে একটু আসতে চাই, হৃদরোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসছে, যত রোগী কোনো না কোনো ধরনের হৃদরোগ নিয়ে আপনাদের কাছে আসছে, তার মধ্যে কত ভাগকে আপনারা পাচ্ছেন, যদি আসলে বলা যায় পার্সেন্টেজ, যে তারা ডায়াবেটিসেও ভুগছেন এবং সেই ডায়াবেটিসটা আসলে নিয়ন্ত্রণে নেই, এরকম কোনো পার্সেন্টেজ বা বলা যায় কিনা অনুপাত? সাধারণত ওই যে আমরা বলছি যে হৃদরোগ হওয়ার জন্য বিশেষ করে আমরা ব্লকজনিত হৃদরোগ বলি আর কি, যেটা আমরা হৃদরোগ যে আলোচনা হচ্ছে ব্লকজনিত হৃদরোগ। এই ব্লকজনিত হৃদরোগের ক্ষেত্রে ওই যে ডাক্তার ইন্দ্রজিৎ বললেন যে ডায়াবেটিসের ভূমিকা অন্যতম, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এই কারণে আমরা যেটা যে রোগগুলো পাই
দেখা যাচ্ছে মোর দ্যান 50 থেকে 60% মানুষ যারা ডায়াবেটিসে ভুগতেছে। এবং বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেমন অ্যারাউন্ড সবগুলো 30-40-50% রোগীর কোলেস্টেরলের মাত্রা এরকম থাকে, ধূমপানও একটু বেশি থাকে রোগীরা যারা ডায়াবেটিসে, যারা হলো আমাদের হার্টের রোগে ভুগতেছে বা বলগ্নতে হৃদরোগে ভুগতেছে। এখানে একটু আমাদের দর্শকদের জন্য যদি বলতেন যে কিভাবে আসলে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে সেটা হার্টের উপরে প্রভাবটা কেমন করে ফেলছে, কারণ সাধারণ মানুষ এভাবে ভাবেন যে ডায়াবেটিস আমার রক্তে চিনি বেশি, আমার হার্টে কিভাবে প্রভাবটা পড়ছে। আচ্ছা, এই ধন্যবাদ। ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো যে ডায়াবেটিস যদি আপনার অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই যে প্রফেসর যেটা বললেন যে আমাদের যে হার্টের রক্তনালী, শুধু হার্টের রক্তনালী কিন্তু না, উনি বললেন বিষয় যে চোখের রক্তনালী, পায়ের রক্তনালী, কিডনির রক্তনালী, তারপরে হলো ব্রেনের রক্তনালী, এই সব রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। তো এখন যেহেতু এটা ভাইটাল অর্গান, গুরুত্বপূর্ণ অঙ্গ, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যেটা হয় রক্তনালীর মধ্যে চর পড়া বলি আর কি, আমরা এটা বোঝার রোগীদের যখন বোঝানো, বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ বলি আর কি, অর্থাৎ এখানে লিপিড এবং এই যে এতে কনভার্ট হয়ে এগুলো চর পড়তে থাকে। তো এখন এই চর পড়লে কী হয়, রক্তনালীগুলো সরু হয়ে যায়। এই সরু হয়ে গেলে ওই যে অর্গানগুলো হার্টের মধ্যে রক্ত সরবরাহ কমে যায়। তো এইটা এক ধরনের উপায়, যেটাতে হলো যে হার্টের রক্ত সরবরাহ কমায় দিয়ে বা চর পড়ে এটা আমাদের হার্টে ব্লক করে আমাদের হার্ট কার্ডিয়াক মাসেল বা ড্যামেজ করে, অথবা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। সেটা এটা আমরা ক্রনিক করোনারি সিনড্রোম বলি, অর্থাৎ রোগী হাঁটতে গেলে বুকে ব্যথা করে, এক ধরনের রোগ। আর একটা হলো যে হার্ট অ্যাটাক হয়ে গেল, রক্তনালী পড়াটা বন্ধ হয়ে গেল এবং রোগীর ইভেন সেখান থেকে হঠাৎ মৃত্যুও হতে পারে। আর একটা যেটা তৈরি করে, দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে যে এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করলে যে রোগীর হলো রক্তনালী, মূল রক্তনালী অর্থাৎ তাতে ব্লক নাই বা অল্প ব্লক আছে, কিন্তু মাইক্রোভাস্কুলার ডিজিজ বলে, অর্থাৎ ছোটো ছোটো রক্তনালী কিছু আছে। এই রক্তনালীগুলোর মধ্যে আমাদের হলো বিভিন্ন ধরনের ছোটো ছোটো ধরনের ব্লক তৈরি হয়। এনজিওগ্রাম হয়তো মানে নিয়ার টু দ্য নর্মাল বা নর্মাল হতে পারে, কিন্তু ছোটো ছোটো রক্তনালী যেটা আমরা মাইক্রোভাস্কুলার ডিজিজ বলি, যাটা আগে আমরা সিনড্রোম এক্স বলতাম, বা এটা যেটা মেটাবলিক সিনড্রোমের পার্ট, যেখানে যে ডায়াবেটিস, প্রেশার, এইগুলো তৈরি করে। ওজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই যে ছোটো ছোটো রক্তগুলো যে ব্লক হয়, এই ব্লকটা আমাদের হার্টের রক্ত সরবরাহ, যে কোষ যেগুলো আছে, কোষগুলো রক্ত সরবরাহ কমে যায়। কমে গেলে তখন দেখা যায় রোগীর হয়তো ব্যথা হচ্ছে, কিন্তু আমরা এনজিওগ্রামের রক্তনালীতে তত বড় ধরনের ব্লক পাচ্ছি না। কিন্তু যেটা হবে, আস্তে আস্তে হার্ট বড় হতে থাকবে, রোগী হার্ট ফেলার বা কার্ডিওমায়োপ্যাথি বলে, যেটা ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি বলে, অর্থাৎ হার্ট আস্তে আস্তে বড় হতে থাকবে। তখন আর যে হার্ট ফেলার দিকে থাকবে, হার্টের পাওয়ার যেটা বলি বা আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি যেটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং পেশেন্টের খারাপের দিকে যেতে থাকবে। তো এই যে বিভিন্ন উপায় যেটা আছে, এটা হলো হার্ট অ্যাটাক করা, হার্টের রক্তনালীতে চর পড়া, তারপর হাঁটতে গেলে যে ব্লক হওয়াটা বা মাইক্রোভাস্কুলার ডিজিজ হওয়াটা, এই ধরনের বিভিন্নভাবে আসলে হার্ট বড় হয়ে যাওয়া, এটাকে ওই যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, সেটা আমাকে হার্টকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যখন একজন রোগী হার্টের এই যে আপনি যতগুলো সমস্যা বললেন, এরকম যে কোনো একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, যেই রোগীটার এরকম কোনো একটা সমস্যা আছে, সাথে ডায়াবেটিসও আছে, এবং যে রোগীর আসলে কোনো শুধু হার্টের সমস্যা কিন্তু তার ডায়াবেটিস নেই, এই দুই ধরনের রোগীর চিকিৎসার ব্যাপারে কি কোনো পার্থক্য হয় কিনা, অথবা তাদের চিকিৎসার পরে সুস্থ হতে কোনো পার্থক্য আপনারা পান কিনা, এ ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, সবই খুবই গুরুত্বপূর্ণ। এরা ডায়াবেটিসে আমরা ওরকম সময় যখন এনজিওগ্রাম করে দেখি, দেখা যাচ্ছে যে হলো একটা ডিফারেন্ট টাইপস অফ এনজিওগ্রামের প্রোফাইল বলি, এটা হয়। ইভেন কখনো কখনো যে রোগীর প্রেজেন্টেশনও, যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস হলো আনকন্ট্রোল, দেখা যাচ্ছে এই রোগী হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাও রোগী হয়তো ব্যথার কথা বলে নাই। ফলে যদি ব্যথার কথা বলতো, সে কিন্তু আগে আগে হাসপাতালে যেত, তার চিকিৎসা আগে শুরু হতো। কারণ আমরা একটা কথা বলি, মিনিট মিনস মাসেল, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ হার্টের মাসেল ড্যামেজ থেকে রক্ষা বা স্যালভেজ করার জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। তাহলে একটা তার চিকিৎসা দেরি হয়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে সে রোগী শ্বাসকষ্ট হচ্ছে বা রোগীর হলো একদম ডিসকমফোর্ট হচ্ছে, তখন রোগী হয়তো বলতেছে আমার তো খারাপ লাগতেছে, আমার হলো, তখন হাসপাতালে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আসলে চিকিৎসা অনেক দেরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রেজেন্টেশন, যেটা আমরা বলি সাইলেন্ট ইসকেমিয়া, বা রোগী বুকে ব্যথা হলেও টের পাচ্ছে না, এটা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের যারা রোগী থাকে তাদের এই ধরনের প্রেজেন্টেশন হতে পারে। তবে স্বাভাবিক রোগীর ক্ষেত্রে তার এই ধরনের পার্থক্য হতে পারে, যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে। এরপরে দেখা যাচ্ছে রোগী গেল, যাওয়ার পরে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট যে চিকিৎসা বলে, আমরা যেটা থ্রম্বোলাইটিস বলবে, প্রাইমারি পিসিআই করতে গেলে রোগীকে আমরা ক্যাথল্যাবে নিয়ে যাই, এনজিওগ্রাম করি। এনজিও প্যাটার্নের মধ্যে দেখা যায় যে কি, যারা নন ডায়াবেটিস তাদের হয়তো একটা বা দুইটা রক্তনালীতে ব্লক থাকে, মূল রক্তনালীতে হয়তো ব্লক থাকে, আমরা একটা বা দুইটা রক্তনালী আমরা ক্লিয়ার করে দিই বা একটা রক্তনালী ক্লিয়ার করি, যাদের ডায়াবেটিস নেই। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে তিনটা রক্তনালীতেই ব্লক থাকে এবং ব্লকের মাত্রা ডিফিউজলি থাকে। ডিফিউজ মানে হলো যে বিভিন্ন জায়গায় থোকা 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 ব্লক থাকে। এইগুলোতে রিং বসানোর জন্য রিস্ক থাকে,
এইসব রোগের বাইপাস সার্জারি বেশি লাগে এবং এদের আউটকাম বলে যেটা বললেন যে চিকিৎসার পরবর্তীতে এদের আউটকাম, অর্থাৎ রোগী যে চিকিৎসার পরে ভালো হয়ে যায় আমরা রিং লাগানোর পরে, এই দেখা যায় আউটকাম যার রোগী ডায়াবেটিস নেয় তার চেয়ে এরকম খারাপ থাকে। এবং পরবর্তীতে যেটা আমরা বলি যে নতুন করে রক্তনালীতে ব্লক হওয়া বা নতুন করে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকা, আবার এইটা হলো যাদের ডায়াবেটিস যদি আমাদের পরবর্তীতে নিয়ন্ত্রণ না করে, এই রোগীদের সাধারণত বেশি সমস্যা তৈরি হয়। আবার নতুন করে ব্লক হওয়া, আবার নতুন করে রিং লাগানো, বা আবার হার্ট অ্যাটাক নতুন করে, ইভেন নতুন করে হার্ট ফেলিয়ার হওয়া, সবগুলোই যাদের ডায়াবেটিস থাকে এই গ্রুপের মধ্যে। যাদের ডায়াবেটিস নাই, অন্যান্য রোগ আছে হয়তো, তাদের সম্ভাবনা বেশি থাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আরও অনেক কিছু শুনবো, তবে এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, কন্ট্রোলের সৌজন্যে আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হৃদরোগ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কন্ট্রোলের সৌজন্যে আপনারা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগ দেখছেন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজার রাহলা, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আরও একবার আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনার কাছে একটু এবারে জানতে চাই, আমরা কিন্তু ডায়াবেটিসের সাথে হৃদরোগ কীভাবে সম্পর্ক এবং কেমন করে আসলে রোগী খারাপ হয়ে যেতে পারে এগুলো নিয়ে শুনছিলাম। একটু জানতে চাই যে যখন আমরা ডায়াবেটিসের চিকিৎসা দেব, যাদের হৃদরোগের সম্ভাবনা আছে বা হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে চিকিৎসাটা কি কোনো রকমভাবে পার্থক্য হয় কিনা, যার হৃদরোগ নেই, বা সামগ্রিকভাবে যদি চিকিৎসা নিয়ে একটু বলতেন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে 10 বছর আগে কিন্তু আমরা যেটা করতাম যে শুধু সুগারটা টার্গেট করতাম, যে কীভাবে তার ডায়াবেটিসের যে গ্লুকোজটাকে কীভাবে আমরা নামাবো। কিন্তু যে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আসলে ডায়াবেটিসের চিকিৎসাটা এমনভাবে করতে হয় যেন সুগারও কমে, হৃদরোগের ঝুঁকিও কিন্তু পাশাপাশি কমতে থাকে। এরকমভাবে কিন্তু আমরা যে আধুনিক ডায়াবেটিসের চিকিৎসা বলতে যেটা বুঝি, সেটা কিন্তু শুধু গ্লুকোজ সেন্ট্রিক বলতাম আগে, যে সুগার কেন্দ্রিক, কিন্তু এখন সেটাকে ওয়াইড স্প্রেড হয়েছে এবং আমরা হলিস্টিক একটা অ্যাপ্রোচ, যে সার্বিকভাবে আমরা কীভাবে একটা পেশেন্টকে ভালো রাখতে পারি, কেমন সেভাবে চিন্তা করি আমরা। তো সেই জন্য ডায়াবেটিসের চিকিৎসাটা এমনভাবে আমরা করি যেন হৃদরোগের ঝুঁকি কমে আসে। এর মধ্যে যেটা টার্গেট রয়েছে আমাদের কিছু আধুনিক যে মেডিকেশন রয়েছে, সেই মেডিকেশন কিন্তু সুগারও কমায় এবং আমাদের হৃদরোগের ঝুঁকিও প্রায় 30 থেকে 50% কিন্তু হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। যেসব অত্যাধুনিক ঔষধ সেটা কিন্তু বাংলাদেশে চলে এসছে। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে SGLT2 ইনহিবিটর, এবং এই ওষুধের যে আমাদের প্যাটার্নের মধ্যে যদি এই ওষুধের গ্রুপটা আমরা দিই, তাহলে কিন্তু পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক থেকে প্রফেসর তৌফিক যেরকম বললেন যে হার্ট ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া, হার্ট ফেলিয়ার হওয়া, সেটার সম্ভাবনা প্রায় 34 থেকে 40% কমে যায় SGLT2 ইনহিবিটরের মাধ্যমে, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল। এবং এটা থেকে কিন্তু কিডনির আয়ুও বাড়ে এই ওষুধ খেলে, তা কিন্তু প্রোটিন যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আরও অনেক অনেক বেনিফিট, যে ডায়াবেটিস থেকে যেগুলো সমস্যা হয় সেগুলো কিন্তু আমরা সুগার কমানোর পাশাপাশি কিন্তু আমরা সেই প্রতিরোধগুলো কিন্তু আমরা অফার করতে পারছি এই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। এর বাইরেও যেটা রয়েছে যে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট নামে একটি ওষুধ রয়েছে, সেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের ট্রিটমেন্টের একটা টার্গেট হচ্ছে যে ওজন কমানো। ডায়াবেটিস কমানোর পাশাপাশি 5 থেকে 7% ওজন যদি আমরা কমাতে পারি, তাহলেও কিন্তু হৃদরোগ প্রতিরোধ করা যায়। ঠিক সেজন্যই এই ওষুধগুলো ডিজাইন করা হয়েছে, যেটার মাধ্যমে ডায়াবেটিক রোগীরা, সাধারণত মোটাই থাকে ডায়াবেটিস রোগীরা বাংলাদেশে যারা থাকে টাইপ 2 ডায়াবেটিস, তো তাদের ওজন যদি কমানো যায় এই ওষুধের মাধ্যমে, প্লাস ডায়াবেটিস কমানো যায়, আলাদা মেকানিজম আছে যে মেকানিজমের মাধ্যমে তার কিন্তু হৃদরোগ হওয়া এবং হৃদরোগ প্রোগ্রেশনের ঝুঁকি কমে যায়। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট সপ্তাহে 1 দিন করে ইঞ্জেকশন দেয়। আগে যেরকম ইনসুলিন আমরা প্রতিদিন 4-5 বার করে দিতাম, সেটা কিন্তু এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে সেটা কিন্তু 7 দিনে 1 দিন দেওয়া যায়। এবং এর যে এডিশনাল বেনিফিট সেটা হচ্ছে যে পেশেন্টের ওজন কমবে, পেশেন্টের হৃদরোগের ঝুঁকি কমবে, পেশেন্টের কিডনির আয়ু বাড়বে এবং সার্বিকভাবে আমরা কিন্তু পেশেন্টকে সুস্থ রাখতে পারবো। যে টোটাল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি ডায়াবেটিসের, সেটা কিন্তু আমরা অফার করতে পারি। এইভাবে কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদের যে 10 বছর, 20 বছর, 50 বছর সে কীভাবে ভালো থাকবে, সেটা কিন্তু আজকে বসে কিন্তু আমরা এই প্ল্যানিংটা আমরা করে ফেলতে পারি। সেটাই যে আধুনিক মেডিকেশনের মাধ্যমে, আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা করতে পারি। এর বাইরেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা, এটাকে বলি আমরা ইনসুলিন পাম্প। আগে যেরকম আমরা
চামড়ার নিচে ইনসুলিন দিতাম। এখন যে আধুনিক চিকিৎসার মধ্যে কিছু ডিভাইস রয়েছে, সেই ডিভাইসটা পেশেন্টকে দিয়ে দিলে বারবার খোঁচা দিয়ে ইনসুলিন দেওয়া লাগে না এবং ডায়াবেটিস অত্যন্ত চমৎকার কন্ট্রোল থাকে এবং ওঠানামাটা অনেক কম হয়। ডায়াবেটিস ওঠানামার সাথেও কিন্তু হৃদরোগের ঝুঁকি রয়েছে, সেজন্য সেই পাম্প যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু ডায়াবেটিস ওঠানামাটা হয় না। এই পাম্প নিজেই ডায়াবেটিস মাপে, নিজেই ডোজ অ্যাডজাস্ট করে, এআই অ্যাক্টিভেটেড থাকে এটার মধ্যে। এবং এই অত্যাধুনিক চিকিৎসা বিদেশের রোগীরা পেতেন, কিন্তু এখন কিন্তু আমরা খুব আনন্দের সাথে বলতে চাই এই যে অত্যাধুনিক চিকিৎসা এটা কিন্তু বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক পেশেন্ট খুবই আনন্দিত যে আমার ঝামেলা কমে গেছে, বারবার সুগার মাপতে হচ্ছে না, ইনসুলিন নিতে হচ্ছে না, কেমন মেশিন তাকে টেক কেয়ার করছে। অনেক সময় হাইপো হয়ে পেশেন্ট বিছানায় রাতে মারা যায়, কিন্তু এই মেশিন থাকলে ও অ্যালার্ট দিবে এবং যখন সুগার বেশি কমে যাবে তখন মেশিন কিন্তু ইনসুলিন অফ করে দেবে, সুগার বেড়ে গেলে আবার বাড়িয়ে দেবে। এটা কিন্তু যে অত্যাধুনিক চিকিৎসার পার্ট, এটা দিয়েও কিন্তু আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি। এখন তাহলে ঝুঁকি আসলে অনেকাংশে কমে এসেছে, যে হাইপো হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো একটা পরিবর্তন অনেক কমে গেছে, অনেক রকমের চিকিৎসা এখন অ্যাভেলেবেল আছে। এবার একটু আপনার কাছে আসতে চাই, যেটা আপনি বলছিলেন যে যখন ডায়াবেটিস হয় তখন কিন্তু হার্ট ব্লক হয়ে যাচ্ছে, অন্য একটা সাধারণ মানুষের যেরকম বুকে ব্যথা হয় ডায়াবেটিসের পেশেন্টদের হয় না। আবার যখন ওনারা আসছেন তখন হয়তো ওনার যে সার্জারিগুলো লাগে আমরা শুনি যে সার্জারির আগে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন বুকে ব্যথা নিয়ে একজন পেশেন্ট আসলো বা হয়তো উনি খুব বেশি ব্যথা অনুভবও করতে পারছে না, কিন্তু ধরা পড়লো যে ওনার সুগারও অনেক বেশি, আবার ওনার ব্লক হওয়ারও একটা টেন্ডেন্সি আছে বা আপনারা হয়তো বুঝতে পারছেন, কোনটার চিকিৎসা তখন আগে করবেন? অনেকেই ধরে নেয় যে আমার তো সুগার অনেক বেশি, আমি ডাক্তারের কাছে গেলামই না। ধন্যবাদ আপনাকে। আসলে যখন হার্ট অ্যাটাক নিয়ে যখন রোগী আসে তখন হার্ট অ্যাটাকের চিকিৎসার পাশাপাশি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা জরুরি। কেন জরুরি? যদি আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণটা না করি তাহলে হার্ট অ্যাটাকের মাত্রা বেশি হয়, অর্থাৎ আমাদের কার্ডিয়াক মাসেলের যে ড্যামেজের কথা বলতেছে, কার্ডিয়াক মাসেলের ড্যামেজের পরিমাণ বেশি হয়। এই জন্য আমরা এই যে ডায়াবেটিস যে নিয়ন্ত্রণ করা, অন্য সময় হয়তো ট্যাবলেট খাচ্ছে বা খাচ্ছে, তখন আমরা আসলে ইনসুলিন দিয়েই তাড়াতাড়ি ওই ডায়াবেটিসের মাত্রাটা নিয়ন্ত্রণ করি, যাতে আমার হার্ট মাসেলের ড্যামেজটা সীমিত হয়, যতখানি সীমিত করা যায়। কেন এরপর ডিপেন্ড করছে আমরা ভবিষ্যতে রোগী কতটুকু খারাপ হবে বা জটিলতা কতটুকু হবে, এটার উপর নির্ভর করে। এই জন্য ডায়াবেটিসের হার্টের যে চিকিৎসা আমরা বলতেছি যে থ্রোম্বোলাইটিস অর্থাৎ রক্ত গলানোর যে ওষুধ, অথবা প্রাইমারি পিসে আমরা যেটা করতেছি ক্যাথলেবিনের যে চিকিৎসা, এটা পাশাপাশি তখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপর অধিক জোর দিয়ে থাকি। এবং দুটোকে একই সাথে চালাতে হবে, এমন না যে আমরা একটা বন্ধ রেখে আরেকটা ডিপেন্ড করতে পারবো, তাহলে আমাদের জটিলতা বেশি হবে, আরো জটিলতা বেশি হয়ে যাবে, আমাদেরকে দুটোই কন্টিনিউ করতে হবে। এবার একটু আপনার কাছে আসতে চাই, যেই প্রশ্নটা আমি আসলে ওনার কাছে করেছি আপনার কাছেও একই ধরনের একটা প্রশ্ন। অনেককেই আমি দেখি হয়তো তার চোখে কোনো সমস্যা আছে বা অন্য কোনোখানে একটা সমস্যা আছে এবং তার একটা সার্জারি লাগবে, কিন্তু ওনাকে বলে দেওয়া হচ্ছে একটা ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রেও যে আপনার সুগারটা নিয়ন্ত্রণে না করলে আমরা এই সার্জারিটা করতে পারছি না। সেক্ষেত্রে আসলে কি ইমার্জেন্সি কোনোভাবে কি আপনারা ব্লাড সুগার কমানোর ব্যবস্থা করে দিবেন কিনা? অনেক ধন্যবাদ। আসলে কিছু আছে যে রুটিন সার্জারি, কিছু আছে ইমার্জেন্সি সার্জারি। কেমন ইমার্জেন্সি সার্জারি? সাপোজ একটা পেশেন্টের বার্স্ট অ্যাপেন্ডিক্স হলো, অথবা তার গল ব্লাডারের তার পারফোরেশন হয়ে গেল, ইউটেরাস রাপচার হয়ে গেল, কেমন একটোপিক প্রেগনেন্সি রাপচার হয়ে গেল, মানে ইমার্জেন্সি এখনই তার অপারেশন করতে হবে। আর কিছু হচ্ছে যে রুটিন সার্জারি, যেমন চোখের ক্যাটারাক্ট সার্জারি করবেন আপনি, অথবা হার্টের বাইপাস করবেন আপনি, কেমন। তো এই ধরনের যে রুটিন সার্জারিগুলো, রুটিন সার্জারির জন্য আসলে দেখা গেছে যাদের ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে আছে তাদের যে সার্জিক্যাল আউটকাম, আর যাদের ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে আছে তাদের সার্জিক্যাল আউটকামের অনেক বেশি ডিফারেন্স। এই যে সার্জারির যে সাকসেস, এটাও কিন্তু ডিপেন্ড করে যে তার ডায়াবেটিসটা কন্ট্রোল রয়েছে কিনা। সেজন্য বেসিক্যালি যাদের ইমার্জেন্সি সার্জারি তাদের জন্য কিন্তু আমরা দ্রুতগতিতে ইনসুলিন দিয়ে কিন্তু আমরা 3 বেলা করে ইনসুলিন, 4 বেলা করে ইনসুলিন দিয়ে কিন্তু আমরা দ্রুতগতিতে যত দ্রুত সম্ভব তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে তাকে অপারেশনের জন্য উপযুক্ত করে আমরা দ্রুতগতিতে তার অপারেশন করার জন্য অনুমতি দিয়ে দিই। কারণ যার পারফোরেশন হয়ে গেছে, তার পেট ফুটা হয়ে গেছে, এখন তো তার অপারেশন না করে কোনো উপায় নেই। সেজন্য যতটা সম্ভব আমরা দ্রুতগতিতে তার যে ঝুঁকিটা কমিয়ে আমরা অপারেশনের জন্য অনুমতি দিই। কিন্তু রুটিন সার্জারি, যার গলব্লাডারের পাথর রয়েছে, সে 1 মাস পর অপারেশন করলেও কিছু সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে তারপরে অনুমতি দিয়ে এখন অপারেশন করা যায়, ঝুঁকি কমে গেছে এরকম সার্টিফিকেট দিয়ে আমরা আবার সার্জনের কাছে পাঠাই। এবং চোখের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে ছোটো অপারেশন, কিন্তু চোখ তো আমাদের একটা ভাইটাল অর্গান। অনেক পেশেন্ট দেখেছি আমরা যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে চোখের অপারেশন করে তাড়াহুড়া করে চোখের ভেতরে ইনফেকশন হয়ে চোখ নষ্ট হয়ে গেছে এবং চোখ বের করে ফেলতেছে, পুরো চোখটা ইনিউক্লিয়েশন করা লেগেছে, এরকম কিন্তু হয়েছে। সেজন্য কিন্তু চোখের বিশেষজ্ঞরা কিন্তু অত্যন্ত সাবধানী ব্যাপারে। এতটুকু ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকলে তারা কিন্তু চোখে হাত দেয় না, এটা একটা ভাইটাল অর্গান। তো সেরকম
এই চোখের অপারেশনের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিসে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তারপরে কিন্তু সাপোজ একটা ব্রেস্ট ক্যান্সার অপারেশন হবে, এই অপারেশনের পরে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ফেরত আসার চান্স বেশি থাকবে যদি তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। সেজন্য ব্রেস্ট সার্জনরা চাচ্ছে যে খালি পেটে 6, ভরা পেটে 8-এর মধ্যে আসলে তারপরে তারপরে অপারেশনের জন্য তাকে ফিটনেস দেয়া। তো এইরকমভাবে, কারণ আপনি একটা অপারেশন তো একটা অনেক বড় একটা কাজ, যদি সুগার কন্ট্রোলের বাইরে থাকার কারণে অপারেশনটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু অনেক খরচের ব্যাপার একটা অপারেশন, রুগীর উপর অনেক ধকল যাচ্ছে, অনেক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, একটা ফ্যামিলি পুরো ইনভলভ হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে অনেক কাজ থাকে, ফ্যামিলি মেম্বাররা কিন্তু অনেকেই ইনভলভ হয়ে যায় সার্জারির পেছনে, অনেক সময় দিতে হয়। তো বারবার এই জিনিসটা করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার, এবং একবার জটিলতা হয়ে গেলে তার ভোগান্তি এত বাড়ে এটা কল্পনা করা যায় না। তার থেকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে ধীরে সুস্থে একটু সময় নিয়ে যাদের রুটিন সার্জারি তাদেরকে কিন্তু আমরা আস্তে আস্তে যদি আমরা অনুমতি দেই, ঠিক একই রকমভাবে হৃদরোগে যখন তারা রিং পরাবেন অথবা বাইপাস করবেন তার আগে কিন্তু অবশ্যই কার্ডিওলজিস্ট আমাদের কাছে পাঠান, আমরা খুব সুন্দরভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে আবার তাদের হাতে দিয়ে যে এখন সুগার নিয়ন্ত্রণ আছে, এখন আপনি প্রসিডিউর করতে পারেন। এবং আলটিমেটলি সবাই মিলে যখন আমরা টিম ওয়ার্ক বলে এটাকে, টিম ওয়ার্ক হিসেবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সবাই আসলে কেন কাজ করি, রুগীর ভালোর জন্য। তো সবাই মিলে যদি আমরা একসাথে এই জিনিসটাকে একজনকে ভালো করার চেষ্টা করি তাহলে অবশ্যই পেশেন্টের আউটকাম অনেক ভালো হবে। কোনো সার্জারি পেশেন্টের দেখা যায় যে তাদের একটা সার্জারি হয়েছে কিন্তু সেই যে তার যেখানে সার্জারিটা হচ্ছে ইনসিশন সাইট সেটা হয়তো আর কোনোভাবেই হিল হচ্ছে না, হয়তো একটা বা দুটো স্টিচে দেখা যাচ্ছে যে বারবারই পুজ হচ্ছে এবং আলটিমেটলি শুকাচ্ছে না, যেটা আমরা বাংলা ভাষায় বলি। সেক্ষেত্রে ডায়াবেটিসের কতটুকু ভূমিকা আছে, মানে অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের কতটুকু ভূমিকা থাকতে পারে? এবং ওই সময়ে আসলে আমরা বারবার হয়তো অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু এই যে ব্লাড সুগারের সাথে রিলেশনটা এটা আসলে কিভাবে বা কতখানি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলবেন? এটা অনেক গুরুত্বপূর্ণ আসলে। আর জীবাণুর খাবার হচ্ছে যে সুগার, ওরা হচ্ছে সুগার খেয়ে বাঁচে, সুতরাং ওইখানে যত বেশি সুগার থাকবে জীবাণু গ্রো করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। স্পেশালি প্রফেসর তৌফিক নিশ্চয়ই অ্যাগ্রি করবেন, যখন বাইপাস অপারেশন হয় তার যে স্টার্নামে যে বড় কাটাটা হয়, কেমন এটা যদি জোড়া না লাগে তাহলে কিন্তু লাইফ হেল। মাসের পর মাস যদি অনিয়ন্ত্রিত থাকে, মাসের পর মাস জোড়া লাগতে চায় না, প্লাস্টিক সার্জারি করতে হয়, এখানে গ্রাফটিং বসাতে হয়, মেলা ঝামেলা। তো সেজন্য কিন্তু হৃদরোগ যারা সার্জারি করেন তারা কিন্তু সবসময় আমাদের কাছে রুগী পাঠিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার পরে কিন্তু তারা, এবং আমরা যেটা করি যে 4 বেলা করে ছোট ছোট ডোজ দিয়ে ইনসুলিন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিয়ন্ত্রণ হয়ে যায়। এবং এই যে ঘা না শুকানোর ব্যাপারটা, এটা কিন্তু একটা অনেক বড় ফ্রাস্ট্রেশনের ব্যাপার। ভেতরে অনেক সুন্দর একটা অপারেশন হলো, কেমন অনেক ভালো একজন সার্জন অনেক ভালো একটা অপারেশন করলেন, কিন্তু এই শুকানোটা অথবা সেলাইটা কিন্তু একটা ফাইনাল সিগনেচার, একটা সার্টিফিকেটের উপর যখন সিগনেচার করা হয়, তো এই ফাইনাল স্টিচটা এটা কিন্তু একটা ফাইনাল সিগনেচার রুগীর শরীরে। এই সিগনেচারে যদি ভালো না হয় তাহলে কিন্তু যত ভালো অপারেশনই হোক ভেতরে কিন্তু রুগীর একটা ফ্রাস্ট্রেশন এবং ভোগান্তি থেকে যায়। সেজন্য আমরা কিন্তু খুব মনোযোগের সাথে, আমরা খুব গুরুত্বের সাথে কিন্তু এই ডায়াবেটিসটাকে অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরেও কিন্তু ফলো আপের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে স্টেবল রাখার চেষ্টা করি, সো দ্যাট সার্জারিটা যেন আলটিমেট সাকসেসফুল একটা স্টোরি হয় পেশেন্টের জন্য। সার্জারিটাকেও আসলে সাকসেসফুল হতে হবে, একই সাথে সাথে সুগারটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে আমাদের দর্শকদেরকে হৃদরোগ এবং ডায়াবেটিস দুটো একসাথে কিভাবে কানেক্টেড, কিভাবে চিকিৎসা করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু জানিয়েছেন। আশা করছি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন আমাদের রোগীদের কাজে লাগবে, আমাদের দর্শকদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।